নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭৬ প্রথমাংশ। এটি পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তো নিজ দায়িত্বে শুনবেন। বেলা বাজে 10:35। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবির দিকে তাকিয়েছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানে তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কমই শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাই ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না যাই সমুদ্রে। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানোর পোস্ট দেখে আবিরের অতটুকুনে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে সারিতে ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছু না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো, আপনি একটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁকিতে চেয়ে অধম কণ্ঠে বলল, বলো বলো, বইয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে নেই আমার। আমি নষ্ট পুরুষ হলে আমার বইয়ের কাছেই হব। পরনারীর চোখ না হয় সাধু পুরুষেই হবে। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করলো, আপনি যদি সমুদ্রে নাই নিয়ে যাবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে কেন এনেছিলেন এখানে? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বর কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে নিয়ে এসেছি, তার জন্য এত এত বড় কথা? আজই বইয়ের মুখে হাইজ্যাকের কথা শুনতে হচ্ছে। এই জীবন রেখে কী হবে? মেঘ ভ্রুকুচকে রাগে চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলেই উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশে ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলে শক্ত বাঁধন করে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছু বলল না। আবির মুচকি শেষ আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফিরে বলল, রাগ করেন না যেন, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে এসেছে। ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করেই গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না। বউ পেলে আগেই তো সব ভুলে যাতিস। এখন আর কি বলবো, শুধু একটা কথা বলার আছে, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথায় প্রত্যুত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিক বলেছিলি। রাকিব থতমত কি জিজ্ঞেস করলো, আমি আবার কি বলেছিলাম? আবির দাঁত চেপে বিড়বিড় করলো, চুপ থাক। আবির প্রত্যন্ত কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। এই দুনিয়াতে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলছে, এত নাটক করে বিয়ে করলি, এখন আমার গার্লফ্রেন্ড খুঁজিস? হারামি কোথাকার। আবির 3 গুণ সুরে তুলে আবার বলতে শুরু করলো, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতেই আবির ফিসফিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, রাখি রাখি এখন। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করতো, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দেওয়ানা ছিল। অথচ তুমি? সামান্য কথাতেই মেঘের 2 চোখ টলমল করছে। আকাশ মন খারাপের মুহূর্তে মনের উঠানে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না। তিক্ততার বিষাদে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাকটানো শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতকে
বিছানা থেকে নেমে মেঘের দুহাউ চেপে আদুরে কণ্ঠে শুধালো, এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভিত্তি করা কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে এসেছি। যত্ন না রাখলে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলেই যার বুকে তোলপাড় চলেছে। আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করত, না খেয়ে না বসে থাকতো। সময়ের অসময়ে আবিরকে দেখার জন্য কারণ চাই আশেপাশে ঘুরঘুর করতো, অভিমানে গাল ফোলাতো। সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সেই প্রেমিকা না হয়ে আর কি বলো তো? আবির ভ্রু কুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবে ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। মেঘ আবির চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে, তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপর উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডোকা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখের উষ্ণতায় রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা আলগোছা চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ আকস্মাৎ আবিরের কপালে নিগুড়ে চুমু দিল। আবিরের প্রশস্ত দুই চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনি মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাইরে প্রকাশ করলো না। মেঘ ঢোক গেলে সঙ্গে সঙ্গে আবিরের অধর নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের ওপর, দুইটা দেহ একসঙ্গে লেটে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাদ ভালোবাসার মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। চোখ দুটো বন্ধ করে শার্টের ওপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানভীরের সাথে বর্ণার কোনো কথা হচ্ছে না। বর্ণা কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক চিন্তা ভাবনার পর বর্ণা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীরের নাম্বার বন্ধ। বর্ণা ভ্রু কুঁচকে নাম্বারটা চেক করে আবার কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বর্ণার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনা বারবার মনে পড়ছে। বর্ণার কপাল চাপড়ে রাশভারী কণ্ঠ বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না বর্ণা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বর্ণার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশে পেশে না পেয়ে আইডেনের দেওয়া একটা নাম্বার কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইডেন কল রিসিভ করে ফিসফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানভীর ভাইয়া গতকাল রাত থেকে সন্ধ্যার পর থেকে বাসায় এসে একটু পর পর সেই যে বের হয়েছিল, এখনও বাসায় ফেরেনি। বাসায় সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ের বন্ধুরা কিচ্ছু জানে না। এখন রাখছি, কেউ যদি দেখে ফেললে আমায় বকা দিতে পারে। শোনো, আইরিন কল কেটে দিয়েছে। বনা দুই হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগা জেদ সম্পর্কে বনার খুব ভালোই ধারণা রয়েছে। জেনে বুঝে এত বড় ভুল কীভাবে করলো সেটা ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বনা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমেদ খান আবিরের নম্বরে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভ্রু কুঁচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে যাওয়ার মানেটা কি? আবির ঢোক গিয়ে শান্ত স্বরে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার সেরকমভাবে কোনো কথাই হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগেভাগে জানিও।
জি আব্বু। আলী আহমেদ খান ফের বললেন, খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে টিয়ে করে ফেলেছি কিনা। আবের উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, মানে? এখন আর মানে মানে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগে কাবিনের কাজ সেরে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবে জানি। শুধু আমি না, এখন বাসায় সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর বলেছে। তোমার বিয়েতে আমি যে কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পা ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায়িত্ব নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভাবো না, তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গেছি। আমি শুধু তানভীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম, তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাই না। আমি যেমন তোমার ভাইদের সবসময় আগলে রাখি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকমই থাকুক। তাই আবারও বলছি, তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আমাকে আগে জানিয়ে দিও। আবির তপ্ত স্বরে জানালো, আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানভীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভূত আঁখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে। এই কথাটা আলী আহমেদ খানকে বলায় তানভীর আবিরের ওপর রাগ করেছিল, অথচ বিয়ের কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণ হবার পেছনে তানভীরের হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানভীরকে জড়িয়ে ধরতে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। সবার মতো আবিরও নাম্বার বন্ধ পেল। আবির কল দিতে দিতে আনমনের রুমে ঢুকতেই মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে। মেঘের ভেজা চুলের পানিতে আবিরের মুখ সহ গাল পর্যন্ত ভেজে গেছে। মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখে ভীতকণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিরই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক না মেঘ কয়েক কদম পেছাতেই আবির আশ্চর্য নয়নে তাকানো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিধ্বস্ত আঁকিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ঘুরতে যখন যাবই না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শাড়ি পরে ফেলেছি। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু সরে বলল, থাক না, এভাবেই ভালো লাগছে। কাছে আসো, হাতটা ঠিক করে দেই। মেঘ ভেঙচি করে বিড়বিড় করলো, আপনি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনি কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার, সেখানে শার্টের এমন কি? এদিকে এসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো, বন্যার সাথে ইদানি কোনো কথা হয়েছে? না। কেন? তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানভীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানভীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শুধালো, বাসায় নেই মানে কোথায় গেছে? কেউই জানে না। তানভীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞাসা করো কোনো সমস্যা কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যা নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কী রে, কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল, এই তার ছিঁড়া বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, এসব কী ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুয়ের মতো হাসলো। আবির যে তার আশেপাশে বসা, এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছেন? আবির মৃদু হাসলো। বনা উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হচ্ছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না যে আমি আমার পরিবারের অমতে খেয়ে সিদ্ধান্ত নেব। উনি আমার কথা ঠিক মতো না বুঝেই ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে মানুষ বলে সেসব কিছু করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষে নিয়ে আমাকে বলতে আসিস আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিচ্ছু নেই। মন্নার কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে তাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দুই হাত আবিরের কাঁধ আঁকড়ে ধরে মাথায় এলিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে।
আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করেই আবার আবির একদমই বলতে শুরু করলো, ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকেছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল অফার, আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আসিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। 2 থেকে 1 দিন স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে, বুঝতে পারছো? আসিফ ভারী কণ্ঠে বলল, একটা কাপল হানিমুনের অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবেই যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানভীরকে কোথায় পাবো? ওর ফোন বন্ধ তো। সেসব আমি দেখছি, তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা।